আজকে ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন তিনজন অতিথি। প্রথমে আপনাদেরকে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন ল্যাবেড স্পেশালাইজড হাসপাতালের করোনা ইউনিটের ডাক্তার জুবায়ের আহমেদ, তিনি কনসালটেন্ট হিসেবে আছেন সেখানে। স্বাগত জানাচ্ছি ডাক্তার জুবায়ের আহমেদ। আছেন বিএসডিএস এর সদস্য সচিব ডাক্তার আসাফুজ্জোহা রাজ। ডাক্তার আসাফুজ্জোহা রাজ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডাক্তার দীপঙ্কর ঘোষ। ডাক্তার দীপঙ্কর ঘোষ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের হ্যাপেনিং পয়েন্টে। প্রথমে আমি একটু ডাক্তার জুবায়ের আহমেদ আপনাকে দিয়েই একটু শুরু করতে চাই। বিশেষ করে আপনি করোনা ইউনিটে আছেন ল্যাবেড স্পেশালাইজড হাসপাতালে, কি অবস্থা ঠিক এই মুহূর্তে ল্যাবেড হাসপাতালের করোনা ইউনিটে? আমি যদি একটু জানতে চাই, গত কয়েকদিনে কি করোনা রোগীর সংখ্যা কি বেড়েছে বা বাড়ছে, বা সংক্রমণ কেমন বুঝছেন? জি, তো ধন্যবাদ এটিএন নিউজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজ থেকে প্রায় ৩ সপ্তাহ আগে সামান্য একটা ফল ছিল নাম্বার অফ পেশেন্টের। আমাদের কোভিড রোগীর সংখ্যা গত দিক থেকে একটু কমে আসছিল, বাট গত ৮-৯ দিন ধরে রোগীর সংখ্যা যথেষ্ট পরিমাণে বেড়ে গিয়েছে, অনেক পরিমাণে বেড়ে গিয়েছে। একদিকে চেম্বারেও মাইল্ড টু মডারেটলি সিভিয়ার কোভিড রোগীর সংখ্যা বেড়েছে। এদের বড় একটা অংশই বিভিন্ন খানে ট্রাভেল করে এসেছেন, অথবা কোনো না কোনো পারিবারিক অনুষ্ঠানে সমবেতভাবে অংশগ্রহণ করেছেন। বেশ কিছু ব্যাংকাররা রয়েছেন, ডাক্তাররাও তো রয়েছেন। আর আরেকদিকে সিভিয়ার রোগীর সংখ্যা, অর্থাৎ তীব্রভাবে আক্রান্ত রোগীর সংখ্যাও গত ২ সপ্তাহের তুলনায় বেশ কিছু বেড়েছে। আমাদের কোভিড আইসিইউ এবং কোভিড এইচডিইউ তে রোগীর সংখ্যাও আগের চেয়ে অনেক বেড়েছে। একটা জিনিস আমি খুব স্যাডলি বলতে হয় যে এর মধ্যে কয়েকজন রোগী আছেন তারা বারবারই ভর্তি হতে হচ্ছে গত ২ মাস ধরে। কখনো চেস্ট ইনফেকশন বারবার রিপিট হচ্ছে, কখনো বুকের ব্যথা তীব্রভাবে বেড়ে আসছে, কখনো তীব্র পেটের ব্যথা নিয়ে আসছেন। সো কোভিড এবং পোস্ট কোভিড বিভিন্ন ধরনের সিনড্রোম নিয়ে রোগীরা বর্তমানে আমাদের কাছে আসছেন। সো কোভিড, প্রাইমারি কোভিড ইনফেকশনের যেমন ইম্পোর্টেন্ট, সেই সাথে পোস্ট কোভিড সিনড্রোম নিয়ে প্রচুর রোগীরা চেম্বারে এবং ইনডোরে ভর্তি হচ্ছেন। তো আচ্ছা, আমি ইন এ সেন্স বলবো এখন ২ টা সমবেতভাবে সংখ্যাগত দিক থেকে আগের চেয়ে যথেষ্ট পরিমাণে বেশি। যথেষ্ট পরিমাণে বেশি। ডাক্তার জুবায়ের আহমেদ, আবারও আসবো আপনার কাছে। একটু ডাক্তার দীপঙ্কর ঘোষ, আপনার কাছে একটু যেতে চাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কি অবস্থা? ল্যাবের স্পেশালাইজড হাসপাতালের অবস্থা তো আমরা শুনছিলাম ডাক্তার জুবায়ের আহমেদের কাছ থেকে। সেখানে আসলে করোনা রোগীর ভিড় কেমন? এবং এর সঙ্গে একটু যুক্ত করতে চাই, আমরা যদি একটু দেখি যে পরীক্ষা নিরীক্ষা কিন্তু বলছে ভিন্ন কথা। অর্থাৎ যেটি দেখা যাচ্ছে যে গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো যেই তথ্য, দেখা যাচ্ছে যে আক্রান্ত হয়েছেন ৭১৮ জন, মারা গেছেন ১৭ জন, এবং এই প্রথম কোভিড-১৯ বাংলাদেশে শনাক্তের সংখ্যা ৫% নেমেছে। কিন্তু বাস্তব অবস্থা তো আমরা দেখছি, ডাক্তার জুবায়ের আহমেদ বলছিলেন যে রোগীর সংখ্যা বেড়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা কি? ধন্যবাদ। আমি ডক্টর জুবায়ের ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। আমরা ঢাকা মেডিকেল কলেজেও গত কয়েক সপ্তাহ ধরে করোনা রোগীদের সংখ্যা বৃদ্ধির একটা প্রবণতা লক্ষ্য করে যাচ্ছি। এটা আমাদের আগে থেকে অ্যান্টিসিপেটেড ছিল যে শীতকাল আসলে আমাদের করোনার সংক্রমণ বেড়ে যাবে, এবং সেই অ্যান্টিসিপেশনের সাথে আমাদের যে প্রাপ্ত ডাটা তাতে রোগীর সংখ্যা যথেষ্ট পরিমাণে বেশি, এবং বিশেষ করে সাসপেক্টেড ওয়ার্ড যেগুলো, অর্থাৎ যেখানে আমরা কোভিড সংক্রমণের সন্দেহজনক রোগীগুলো রাখি, সেই সাসপেক্টেড ওয়ার্ডে পেশেন্টের সংখ্যাটা এখন তুলনামূলক কনফার্ম কেসের চেয়ে বেশি। এবং এদের ক্ষেত্রে একটা ঝামেলা যেটা আমাদের ক্ষেত্রে হয়, কোভিড আরটিপিসিআর যে স্যাম্পল নিয়ে আমরা চেক করি, স্যাম্পলে পজিটিভ আসলে কিন্তু সেটা ডাটাতে এন্ট্রি হয় যে একটা কোভিড পজিটিভ পেশেন্ট পাওয়া গিয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের আরটিপিসিআর নেগেটিভ থাকে বা সিটি স্ক্যানে কনফার্মেটরি যে সাইনগুলো থাকে কোভিডের ক্ষেত্রে, আমরা সেগুলো পেয়ে তাদেরকে আমরা কোভিডের চিকিৎসাটা দিয়ে দিই। সেই পেশেন্টগুলো কি ডাটাতে আসলে এন্ট্রি হয় কিনা, আমি যেহেতু ডাটা এন্ট্রির সাথে সংশ্লিষ্ট না, এই ব্যাপারটাতে আমি কোনো মন্তব্য করতে পারছি না। তবে সন্দেহজনক বা সাসপেক্টেড ওয়ার্ডে কোভিড পেশেন্ট যাদের ভিড়টা বেশি তাদের অনেকেই রেডিওলজিক্যালি আমরা কোভিড ডায়াগনোসিস করছি, এবং বর্তমানে এমন রোগীর সংখ্যা আমরা বেশি পাচ্ছি। যেহেতু আরটিপিসিআর 30-40% কেসে ফলস নেগেটিভ দিতে পারে, সেজন্য তাদেরকে আমরা কোভিড পজিটিভ ধরে নিয়ে আমরা তাদেরকে চিকিৎসা দিয়ে যাচ্ছি। আচ্ছা, তবে ডাক্তার আশার দীপঙ্কর বিষয় ঘোষ, একটা জি এখানে এই জি জি জি, আসার বিষয়টা শুনেই তারপরে একটু আসতে চাই আপনার কাছে। যে আশার বিষয় একটা হচ্ছে যে কোভিড পেশেন্টের যে মৃতের যে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার যে একটা ভয় ছিল আমাদের,
আমাদের সরকারি ব্যবস্থাপনা এবং আমাদের চিকিৎসকদের সকলের সহায়তায় আমরা সেই মৃত্যুর হারটাকে লিমিটেড রাখতে পেরেছি এবং আমরা অনেক ক্রিটিক্যাল কেসকে আইসিইউ থেকে বর্তমানে আমাদের নর্মাল ওয়ার্ডেও এখন চিকিৎসা দিয়ে যাচ্ছি ঢাকা মেডিকেলে। জি এইটা আমাদের জন্য একটা আশার বিষয়। জি অসংখ্য ধন্যবাদ ডাক্তার দীপঙ্কর ঘোষ, আপনি থাকুন আমাদের সঙ্গে। একটু যেতে চাই ডাক্তার আসাফুজ্জোহা রাজ, আপনার কাছে আসলে বেশ কিছু বিষয় রয়ে গেছে, বিশেষ করে যে করোনার টিকা, যেটি বলা হচ্ছে যে আমাদের দেশে আগামী মাস নাগাদ ফেব্রুয়ারি থেকে করোনার টিকা দেয়া হবে। আম, একটি ভিন্ন ধরনের বিষয়, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে গতকালেরই খবর, যেটি বলা যায় আজকে এটি আরো বড় একটি বিষয়, সেটি হচ্ছে যে এই প্রথম বাংলাদেশের একটি কোম্পানি দাবি করছে যে নেজাল স্প্রের মতো একটি হ্যান্ড স্যানিটাইজারের মতো যে নেজাল স্প্রে উদ্ভাবনের দাবি করছে তারা। এটি আসলে কতটুকু করোনার চিকিৎসায় কার্যকরী হবে বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজকে আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। প্রথমে বলতে চাই, আমরা কিন্তু অলরেডি জানি যে এই করোনা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করার পথ কিন্তু এখনো পর্যন্ত তিনটি বড় পথ, একটি মুখ, নাক এবং চোখ। এর মধ্যে নাকের পথটিকে বিশেষভাবে বলা হচ্ছে। কিছু গবেষণা বলছে যে প্রায় 68 থেকে 70% ভাইরাস কিন্তু ভিতরে ঢুকছে নাক দিয়ে। তো আমরা যদি এই নাকের পরিচর্যাটি বা নাকের সুরক্ষা যদি ভালো মতো দিতে পারি, তাহলে কিন্তু করোনা ভাইরাস শরীরে ঢোকার অনেকটাই আমরা এখান থেকে নিজেদেরকে অন্তত কিছুটা নিরাপত্তা দিতে পারি। তো এখন যে জিনিসটি উঠে আসছে যে নেজাল স্প্রে, ইতিমধ্যে কিন্তু ওরাল ক্যাভিটির বিষয়টি অনেকগুলি পরীক্ষা বা গবেষণায় উঠে আসছে যে এক ধরনের বিশেষ কেমিক্যাল যেটা আমাদের বাজারে পাওয়া যায়, আমরা পোভিডন আয়োডিন নামে এটাকে বলে থাকি। এটা কিন্তু অনেকটাই কার্যকর হচ্ছে মুখের মধ্যে করোনা ভাইরাসের যে তাণ্ডব, সে তাণ্ডবকে রক্ষা করতে এই কেমিক্যালটি কাজ করে। আমরা যারা ডেন্টাল চিকিৎসক রয়েছি তারা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে একটি বাজে অবস্থার মধ্যে রয়েছি, কারণ আমরা অনেকেই জানি যে আসলে রোগীদের যে পরিমাণে সচেতনতা হওয়া উচিত সেটি এখনো ডেভেলপ করেনি, যার ফলে কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের অবস্থা থেকে সেটি শক্ত অবস্থানে নেই। কিন্তু আপনি যে কোশ্চেনটা করছিলেন যে নেজাল স্প্রের কথা যেটি বলা হচ্ছে, এটি সত্যিই কার্যকর হয়ে থাকে, আশা করি এটা কার্যকর হবে এবং অনেক বেশি কার্যকর হওয়া উচিত, কারণ পোভিডন আয়োডিনটা কিন্তু অলরেডি মুখের মাধ্যমে অলরেডি এস্টাবলিশড হয়েছে যে এটা যদি আমরা কোনো মানুষকে বা কোনো রোগীকে মুখের মধ্যে দিয়ে কুলি করিয়ে নেই, তাহলে তার পরবর্তী 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত ওই ব্যক্তি বা ওই রোগীটি এই যে করোনা ভাইরাস মুখের মধ্যে ঢোকার পরে যে ক্ষতিকর দিকগুলি সে তৈরি করতে পারে, সেখান থেকে প্রতিরোধ সে করতে পারে। সেই প্রেক্ষাপট থেকে বলা যেতে পারে যে নেজাল স্প্রেটা কাজ করবে। জি আচ্ছা, আমি কিছু জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম। জি জি অবশ্যই ডাক্তার জুবায়ের। জি আসলে আমি ডিপ রেসপেক্ট এবং সম্মান জানাই আমার কলিগরা যারা যেসব বক্তব্য রাখছেন, বিশেষ করে মোড অফ ট্রান্সমিশন এবং ইনফেকশনের পদ্ধতি। আমরা বেসিক্যালি একটা বিষয়ে সবাই আমরা জানি, এই বিষয়ে কোনো দ্বিধা দ্বন্দ্বের কোনো অবকাশ নেই যে কোভিড-19 হলো একটি mRNA পার্টিকেল, যেটা শরীরে প্রবেশ করার পরে এইচ রিসেপ্টর নামক একটি আসন থাকে কোষের উপরে, ফুসফুস এবং এর আশেপাশে রক্তনালীতে থাকে, শরীরের অন্যান্য অংশেও থাকে। সেই রিসেপ্টরের সাথে সংযুক্ত হয় এবং সেই সংযুক্তির মাধ্যমে শরীরের মধ্যে একটি ওয়াইড স্প্রেড একটা ইনফ্লেমেটরি রেসপন্স চালু করে। এই ওয়াইড স্প্রেড ইনফ্লেমেটরি রেসপন্সের মাধ্যমেই শরীরের প্রতিটি অংশের মধ্যে প্রদাহ তৈরি হয়, লাং ড্যামেজ হয়, রক্তনালীতে ড্যামেজ হয়, ব্রেন, হার্ট, ওভারঅল রেসপিরেটরি ট্রি এবং অন্যান্য অংশ, এবং রক্ত জমাট বাঁধার প্রবণতাও দেখা দেয়। তো এই বিষয়ে যেন আমরা কোনো রকমের কনফিউশন না রাখি, দ্য সায়েন্স বিহাইন্ড কোভিড-19 ইনফেকশন। তো যেহেতু এটা এমআরএনএ পার্টিকেল একটা বিশেষ রিসেপ্টরের মাধ্যমে শরীরের মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছে, সো এই আগুনটা নিভানোটাই হলো আমাদের চিকিৎসকদের এবং হেলথ কেয়ার ওয়ার্কারদের টার্গেট, মূল এবং দায়িত্ব। জি ভ্যাকসিনের টার্গেট হলো জি। এবং ডাক্তার জুবায়ের, বাংলাদেশে এবং জি একটা বিষয় একটু জানতে চাই ডাক্তার জুবায়ের আপনার কাছে, সেটি হচ্ছে যে এই যে করোনার নতুন স্ট্রেইন, এই স্ট্রেইনের কথা তো আমরা গত কয়েকদিন ধরেই শুনছি, ইউকেতে পাওয়া গেছে, দক্ষিণ আফ্রিকায় পাওয়া গেছে, বাংলাদেশেও পাওয়া গেছে যেটি বলা হচ্ছে। আপনি আসলে কেমন মানে রোগী পাচ্ছেন যে যারা এই নতুন স্ট্রেইনের করোনায় যারা আক্রান্ত হচ্ছেন বা হয়েছেন, তাদের মধ্যে কি নতুন ধরনের কোনো লক্ষণ বা উপসর্গ রয়েছে, বা তাদেরকে কি আপনারা একই ধরনের ট্রিটমেন্ট দিচ্ছেন? জি, তো আমি গত 1 মাসের মধ্যে
3বার সিলেটে রোগী দেখতে গিয়েছি। সিলেটেও আমি প্র্যাকটিক্যালি কোভিড রোগী দেখছি এবং যারা সিভিয়ারলি অসুস্থ তাদেরকে আমি ঢাকায় ট্রান্সফার করে ল্যাবেট হাসপাতালে ভর্তি করছি। তাদের মধ্যে বেশ কিছু রোগী রয়েছেন যারা কয়েকটি পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে অসুস্থ হয়েছেন এবং সেখানে লন্ডন প্রবাসী প্রবাস ফেরত রোগী মানে সাসপেক্টেড কোভিড রোগীরাও ছিলেন, যেটা আমাদের সন্দেহ। এবং এবং তাদের আক্রমণের তীব্রতাও ছিল অনেক বেশি। তাদের অনেককে আমি ডে 1 থেকে ট্রিটমেন্ট করা সত্ত্বেও বা ডে 2 থেকে ট্রিটমেন্ট করা সত্ত্বেও তাদের লাংস ড্যামেজের পরিমাণ ছিল নিয়ারলি 50 to 70%। তাদের ইন্টারলিউকিন লেভেল ছিল ভেরি হাই, ফেরিটিন লেভেল ভেরি হাই, এবং তাদেরকে দীর্ঘদিন প্রায় 2 থেকে 3 সপ্তাহ ধরে আমাকে 80 থেকে 60 লিটার, 60 থেকে 40 লিটার এবং ফিজিওথেরাপি, চেস্ট ফিজিওথেরাপি, অক্সিজেন টাইট্রেশন, অক্সিজেন মাস্ক এবং ক্যানুলার সমন্বয় করে করে তাদেরকে আজকে দুজনকে আমরা মোটামুটি আইসিইউ থেকে কেবিনে নিয়ে আসতে পেরেছি, যদিও তাদের একজনকে এখনো 2 লিটার, আরেকজনকে এখনো 4 লিটার অক্সিজেন রাখতে হচ্ছে। এবং আমরা অ্যান্টিভাইরাল, অ্যান্টি ইনফ্লামেটরি বায়োলজিক্স এবং অন্যান্য অ্যান্টিবায়োটিক তাদের কালচার অনুসারে আমরা দিয়েছি। তো আমি বলতে চাচ্ছি যে নতুন স্ট্রেন তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। এই ভাইরাসটা অ্যান্টিজেনিক শিফট এবং অ্যান্টিজেনিক ড্রিফটের মাধ্যমে ইট উইল চেঞ্জ ইটস অ্যান্টিজেনিক পার্টিকুলার্স। তো অ্যান্টিজেনিক ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করার ফলে এটার ভিরুলেন্স ফ্যাক্টরটাও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ ক্ষয় করার ক্ষমতা বেড়ে যাওয়ার সম্ভাবনা ভালোই আছে। তো তার জন্য আমাদের প্রস্তুতি এটাই হবে যে সন্দেহ থাকলেই, মিনিমাম সিমটম থাকলেই টক টু ইউর ডক্টর উইদিন ফার্স্ট 3 to 5 ডেজের মধ্যেই আপনার ডাক্তারের সাথে আপনি পরামর্শ করেন যে আমার অসুবিধা মনে হচ্ছে, বা আপনি যদি এক্সপোজ হয়ে থাকেন, টক টু ইউর ডক্টর, ডোন্ট স্টে এট হোম। কি ধরনের কল অসুবিধা, ইউর ডক্টর। কি ধরনের অসুবিধা ডাক্তার জুবায়ের? অসুবিধার মধ্যে রয়েছে অবসাদগ্রস্ততা, তীব্র মাথা ব্যথা, বুকে ব্যথা, ঘ্রাণ শক্তি চলে যাওয়া, লুজ মোশন, অথবা সাসপেক্টেড কোভিড রোগীর সম্মুখীন হওয়া যারা কোন পারিবারিক অনুষ্ঠানে গিয়ে অনেক রোগীরা যেরকম আক্রান্ত হয়ে থাকেন। তো জি সিমটম গুলো যেমন আমাদের সন্দেহ জায়গায়, এক্সপোজার বা কন্ট্যাক্টে আসছেন সদ্য বিদেশ ফেরত কারো, বা কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন যার মাধ্যমে আপনি পেতে পারেন, ঠিকমতো সুরক্ষা নেন নাই, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেন নাই, মাস্ক ব্যবহার করলেও ত্রুটিযুক্তভাবে মাস্ক ব্যবহার করেছেন। তো এইসব আচার আচরণই প্রমাণ করে দিবে যে আপনার যে মানে এটা এক ধরনের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যে ইউ আর প্রোন টু ডেভেলপ কোভিড-19 জি ইনফেকশন। জি ডাক্তার জুবায়ের, এটা আবারও আসবো কোনোভাবেই আপনার আমরা কাছে, একটু ডাক্তার দীপঙ্কর ঘোষ আপনার কাছে আসতে চাই। একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনার কাছে আসলে আসতে চাই, সেটি হচ্ছে যে আমাদের দেশে করোনার টিকা তো দেয়া শুরু হবে, আমরা দেখছি যে ফেব্রুয়ারি থেকে বলা হচ্ছে, এবং প্রথম পর্যায়ে 70 ঊর্ধ্ব বা ফ্রন্ট লাইনে যারা আছেন, আপনারা যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদেরকে আসলে দেয়া হবে, যেমনটা আসলে বলা হচ্ছে বিভিন্ন ধাপে ধাপে দেয়া হবে। কিন্তু একটা বিষয় আমরা দেখছি যে ইন্দোনেশিয়ায় যেটি বলা হচ্ছে যে করোনার টিকাটি দেয়া হবে সবার আগে ইয়াংদের, অর্থাৎ যাদের বয়স 18 থেকে 59 বছরের মধ্যে, কারণ তাদের যুক্তি হচ্ছে যে এই বয়সের লোকেরা তারা বেশি বাইরে যায়, তাদেরকে কর্মস্থলে যেতে হয় এবং এই জন্য তারাই আসলে বেশি ভালনারেবল। এই বিষয়টিকে কিভাবে দেখছেন ডাক্তার দীপঙ্কর ঘোষ? ধন্যবাদ। যদিও আপনার বিষয়টি খুবই ইন্টারেস্টিং, বাট এখানে আসলে ন্যাশনাল পলিসির কিছু ব্যাপার থাকে। তো এখন ইন্দোনেশিয়ার পলিসি এবং আমাদের পলিসির সাথে বেশ কিছু ফারাক অবশ্যই আছে, তা না হলে নিশ্চয়ই আমাদের সরকার ব্যবস্থাপনায় এই সিদ্ধান্ত নেওয়া হতো না। আর এখানে একটা জিনিস যেটা সবচেয়ে আমার দৃষ্টিতে প্রপার মনিটরিং যে ব্যাপারটা, আমাদের দেশে কিন্তু প্রপার মনিটরিং সিস্টেমটা মেনটেন করা খুব টাফ, যেটা অন্যান্য দেশের হেলথ সিস্টেমে হয়তো সেই মনিটরিং ব্যাপারটা প্রপার ভাবে থাকে, যে কারণে তারা ইয়াং এজ বা যারা বেশি মুভ করেন, যারা বেশি কর্মক্ষেত্রে যান, তাদেরকে ভ্যাকসিনেশন করার ব্যাপারে অনেক বেশি আগ্রহী। আমাদের দেশে ব্যাপারটা ঠিক উল্টো। এই কারণে আমাদের দেশে কমিউনিকেবল ডিজিজ যেগুলোকে আমরা বলি, যেটা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায়, এই ডিজিজ গুলো কিন্তু আমাদের মতো ওভার ক্রাউডেড দেশগুলোতে এই ডিজিজ গুলোর সংক্রমণ তুলনামূলক বেশি। তো আমাদের এই সিস্টেমটির দিকে যদি আমরা তাকাই, তাহলে এই জায়গায় হয়তো ইন্দোনেশিয়ার সাথে আমাদের তুলনাটা চলে না। তো এই দিকটা চিন্তা করলে আমাদের যেহেতু বার্ডেন, ডিজিজ বার্ডেন আমাদেরকে বয়স্ক বা যারা ইমিউনো কম্প্রোমাইজ তাদেরকে আমাদের বার্ডেনটা বেশি। তো আমার মনে হয় সে চিন্তা করে হয়তো বা আমাদের দেশে ওই বয়স্ক বা যারা কোমরবিড অথবা ফ্রন্টলাইন সোর্স তাদের দিকে হয়তো এমফাসিসটা বেশি দেওয়া হচ্ছে। আমার অসংখ্য ধন্যবাদ ডাক্তার দীপঙ্কর ঘোষ। একটু ডাক্তার আশরাফুজ্জামান রাজ আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে যে একটি বিষয়, সেটি হচ্ছে যে
এই যে ফেব্রুয়ারিতে যে টিকা দেয়া শুরু হবে, আপনি একজন চিকিৎসক হিসেবে কি মনে করছেন যে আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে টিকা দেয়া শুরু হয়েছে, কিন্তু তারপরও তো সেখানে করোনার যে সংক্রমণ সেটি কমেনি, বরঞ্চ গত 24 ঘন্টায় রেকর্ড পরিমাণে করোনার সংক্রমণ হয়েছে। আম, আমাদের দেশে এই টিকা দেয়া শুরু হলেই কি ফেব্রুয়ারিতে করোনার প্রকোপ কমবে বলে মনে করেন? যদি এটা ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন আমাকে, তাহলে বলবো যে আসলে বিষয়টি এখনো ওই যে ভ্যাকসিনের যে সর্বজনীন বিষয়টি, সেটি আমরা যে গণমাধ্যমের মাধ্যমে জানতে পারছি যে বিষয়টি এখনো সেটা নিশ্চিত করা হয়নি। প্রথমে যেটা ফ্রন্ট লাইটার বলছে, যেমন আমরা ডাক্তাররা বলেন, নিরাপত্তা কর্মীরা বলেন, বা এই যে আপনারা যারা সংবাদকর্মী আপনারা যারা আছেন, যারা সহজেই একটু বা অনেক জনসমাগমে যাচ্ছেন, তাদেরকে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। বাট এটা কি আসলে এরকম পর্যায়ে আমরা পৌঁছাতে পারবো কিনা এই মুহূর্তে, যে আমাদের বাসায় যে একজন এই যে যারা আমাদের ময়লা নিচ্ছে, বাসায় যে আমাদের সহকর্মী বা আমাদের যে কাজের বুয়ারা আসছে, তারা এই পর্যায়ে পর্যন্ত আমরা কি এটিকে নিশ্চিত করতে পারছি কিনা? আমরা ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে লাইন ধরে আমাদেরকে কাজ করতে হচ্ছে, টাকা জমা দিতে হচ্ছে, আমরা গণপরিবহনে যাচ্ছি। আসলে আমাদের ভিতরে যে এই যে কাছাকাছি আসার একটা বা জনসমাগমের একটি জায়গায় আসার যে বিষয়টি, এটি কিন্তু এখনো পর্যন্ত আমরা ওই নিশ্চয়তা দিয়ে ভ্যাকসিনটি দিতে পারবো না যে সবাই আমরা এটিকে ইমিউন হতে পারছি, বা এই রোগকে প্রতিরোধ করার জন্য আমাদের সেই জিনিসটা আমরা নিশ্চিত হতে পারছি কিনা। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা মনে হয় একটু পিছিয়েই থাকবো, এটা আমার ব্যক্তিগত ধারণা। জি। তবে আশা তো করতেই পারি যে খুব শীঘ্রই হয়তো এই যে দিকে সরকারি পর্যায় থেকে, নীতি নির্ধারক পর্যায় থেকে বিষয়টি একটি ব্যাপক আলোচনার মাধ্যমে, যাতে করে যারা বিশেষ করে যারা খুব বেশি রকমের মানুষের সমাগমে যেতে হচ্ছে, তাদের জীবিকার কারণে হোক বা মানুষকে সার্ভিস দেওয়ার কারণে হোক, তাদেরকে নিশ্চিত করতে পারলেই হয়তো এই ভ্যাকসিনের কিছুটা উপকারিতা পাওয়া যাবে। পাওয়া আর যাবে, এর জি। পাশাপাশি একটি কথা না বললেই নয়, যে এই ভ্যাকসিনের বিষয়টি যে নিশ্চয়তা যে কতটি কার্যকর হচ্ছে, এখান থেকেও কিন্তু বিভিন্ন আমরা পত্রিকার মাধ্যমে বলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, নানা ধরনের কিন্তু পজিটিভ নেগেটিভ কথা আমরা শুনতে পাচ্ছি জি, যে আসলে এই ভ্যাকসিনটি কতটুকু কার্যকর। একেবারে সংক্ষেপে আমি ডাক্তার জোহারাত, সেটা হচ্ছে যে আপনার কি মত যে এখন কি আসলে আমাদেরকে এই যে মুখ মুখ দিয়ে তো করোনার যে ভাইরাসটি সেটি ঢোকে, যেটি বলছিলেন 3টি মাধ্যম, মুখ, নাক এবং চোখ দিয়েও আসলে হয়। তো মুখের সুরক্ষায় কি আমাদের সবাইকে কি এখন যে মাউথ ওয়াশ সেটি কি ব্যবহার করা উচিত কিনা? হ্যাঁ, এটা যে মাউথওয়াশটি ব্যবহার করার আগে একটু ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। যদিও খুব কম সংখ্যক মানুষ আছে যারা এই কেমিক্যালের উপরে কিছুটা অতি সংবেদনশীল, মানে কিছু অ্যালার্জিক রিঅ্যাকশন করতে পারে, যার সংখ্যা খুবই কম। জি। তো সেক্ষেত্রে এই মাউথওয়াশটি ব্যবহার করার পর তার যদি কোনো ক্ষতি না হয়ে থাকে, যেমন স্কিনে কোনো ঘা হচ্ছে কিনা, কোনো হুম, হুম। বার্নিং সেন্সেশন হচ্ছে কিনা, বা মুখের মাউথওয়াশে শরীরের কোনো জায়গায় চুলকাচ্ছে বা কোনো লাল র‍্যাশ বেরোলো কিনা, এগুলো যদি না হয়, তাহলে কেউ যদি বাইরের থেকে যায়, কোনো রিস্কি জায়গায় যায় যেখান হুম, হুম। থেকে তার ভাইরাসটি সংক্রমণ সম্ভাবনা আছে, সে বাসায় এসে এই মাউথওয়াশটি যদি কুলি করে ফেলে ৩ ঘন্টার মধ্যে, তাহলে হয়তো কিছুটা তাকে এই মুখের মধ্যে প্রতিরোধ করা যেতে পারে। যেতে তবে পারে। তার চেয়ে বড় অসংখ্য ধন্যবাদ। জি। যেটা প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে মুখে আমি মুখ। একটু ভ্যাকসিন আপনি বিষয়ে যদি অ্যাড মাস্ক করতে ব্যবহার চাচ্ছিলাম করেন, তাহলে ইম্পর্টেন্ট তথ্য। জি, তাকে প্রতিরোধ করতে পারবেন। ডাক্তার জুবায়ের, আপনি কিছু সংযুক্ত করতে যাচ্ছিলেন, জি, খুব দ্রুত। ভ্যাকসিন বিষয়ে আমার মনে হয় দীপঙ্কর আমার সাথে একমত হবে যে বাংলাদেশে যেহেতু ভ্যাকসিন কয়েকটি ধাপে সীমিত সংখ্যক ভ্যাকসিন আসবে, তারপরে হয়তো ব্যাপক আকারে আসবে। তো আমি মনে করি কি যে আমাদের দেশের ভ্যাকসিনের প্রায়োরিটি হওয়া উচিত হেলথ কেয়ার ওয়ার্কাররা ছাড়াও এল্ডারলি পপুলেশন এবং ইয়াং পপুলেশন। তবে ভ্যাকসিন চালু হওয়ার আগে আমি মনে করি আমাদের দেশে অ্যান্টিবডি টাইটারটা দেখা জরুরি। কারণ রিসেন্টলি যিনি ইনফেক্টেড হয়েছেন হুম, তার তো শরীরে হুম। আমরা আশা করতে পারি 4 to 6 উইকস হয়তো অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে। তাকে ইমিডিয়েটলি ভ্যাকসিন দেওয়াটা খুব বেশি যুক্তিযুক্ত বলে আমি মনে করি না, এবং এটা সায়েন্সও সাপোর্ট করে না। তো আমাদের দেশে ভ্যাকসিন দেওয়ার আগে সর্বপ্রথম আমি মনে করি যে সীমিত আকারে হলেও পাইলট প্রজেক্ট হিসাবে যাদেরকে আমরা ভ্যাকসিন দিব তাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি টাইটারটা করার পরে আমরা তাদেরকে ভ্যাকসিনেট করা উচিত, নাম্বার 1। নাম্বার 2, হেলথ কেয়ার ওয়ার্কার্স, ফ্রন্টলাইন ওয়ার্কার্স, ডিপার্টমেন্টাল স্টোরস যারা আমাদের চুল কাটে। নাম্বার 2 হলো আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং র‍্যাব, পুলিশের তাদের এবং সাংবাদিক জি, ভাই বোনেরা, জি। এরা তো অবশ্যই প্রায়োরিটি পাবে। বাট ভ্যাকসিন বিষয়ে আমি অলওয়েজ মনে করি যে ভ্যাকসিনের কার্যকারিতা যাচাই তো হবে কয়েক মাস পরে আমরা বুঝতে পারবো। বুঝতে বাট পারবো, জি। ভ্যাকসিনের অসংখ্য প্রায়োরিটি অসংখ্য ধন্যবাদ ডাক্তার জুবায়ের। আমাদের সময় একেবারে সংক্ষিপ্ত। ডাক্তার দীপঙ্কর ঘোষ, আপনার কাছে একটু যেতে চাই, 30 সেকেন্ডের মধ্যে একটু উত্তরটা পেতে চাই। সেটি হচ্ছে যে আমরা তো দেখছি যে এখন সরকারি হাসপাতালের পাশাপাশি অনেক বেসরকারি হাসপাতালেও কোভিড-19 এর টেস্ট হচ্ছে, কিন্তু ফি তো এক এক হাসপাতালে এক এক রকম হচ্ছে। এখানে কি একটি সমন্বয়ের দরকার আছে কিনা, বা একই রকম ফি কি হওয়া উচিত কিনা?
ধন্যবাদ। প্রশ্নটা খুবই যৌক্তিক, তবে ফি সংক্রান্ত বা নির্ধারণ করা বা এটা মনিটর করা যদিও সরকারি পর্যায়ের কাজ, আমি চিকিৎসক হিসেবে ব্যাপারে সরাসরি মন্তব্য করতে না পারলেও আমার দৃষ্টিভঙ্গিতে যেহেতু প্রাইভেট হসপিটালে কেসগুলো করা হচ্ছে, সেগুলোর মান নিয়ন্ত্রণ এবং প্রত্যেকটা হসপিটালে একই ধরনের ফি এর মান নির্ধারণ করে দেওয়াটা যৌক্তিক। এবং প্রত্যেকটা মানুষের এটা মৌলিক অধিকার যদি টেস্ট করা, এক এক হসপিটাল এক এক রেটে ফি টেস্ট করা একটা অযৌক্তিক। এমন হয় এবার আমাদের সরকারি ব্যবস্থাপনাতে যারা আছেন তারা প্রত্যেকটা প্রাইভেট হসপিটালের ফি গুলো যেন একই হয় সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন। জি ডাক্তার এবং জুবায়ের, যথাসম্ভব জি ডাক্তার জুবায়ের, আপনি যেহেতু অসংখ্য ধন্যবাদ দীপঙ্কর ঘোষ। ডাক্তার জুবায়ের, আপনি যেহেতু ল্যাবেট হাসপাতালে রয়েছেন, আপনি কি ডাক্তার দীপঙ্কর ঘোষের সঙ্গে একমত? কি বিষয়ে বলতে এই চাচ্ছেন? ফি, করোনা পরীক্ষার ফি কি এক হবে কিনা? এই করোনা পরীক্ষার ফি তো আসলে বেসিক্যালি স্ট্যান্ডার্ডাইজ একটা ফি, সবসময় সবখানে একই রকমই নেওয়া হচ্ছে। সরকার এবং প্রাইভেট সার্ভিসের মধ্যে খুব বেশি কিন্তু ফির ডিফারেন্স খুব বেশি না। এটা আমার ধারণা 500 থেকে 700 টাকার বেশি ডিফারেন্স হওয়ার কথা না, এবং এটা আমি যতদূর জানি এটাই কারেক্ট। কেউ যদি এর চেয়ে বেশি ফি হয়তো হোম সার্ভিসের কারণে এক্সট্রা ফি চার্জ করতে পারে বাসা থেকে নিয়ে আসার জন্য অথবা পরিবহনে যাওয়ার জন্য, সেটা ডিফারেন্ট। কিন্তু অ্যাকচুয়াল ফি ডিফারেন্স সম্ভবত 2800 থেকে 3500 টাকার মধ্যেই রেঞ্জ করতেছে, ডিপেন্ডিং অন দ্য সার্ভিস। হোম সার্ভিস দিচ্ছে না, বা এসে দিচ্ছে, ইনস্ট্যান্টলি করতেছে, আর্জেন্ট বেসিস করতেছে, নাকি পরের দিন রিপোর্ট পাওয়ার জন্য করছে, সেটার এমবেসির উপরে জন্য করছে, না ট্রাভেলিং এর জন্য করছে। সেটার উপরেই ডিপেন্ড করছে। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার জুবায়ের আহমেদ, অসংখ্য ধন্যবাদ ডাক্তার আসাফুজ্জোহা রাজ এবং ডাক্তার দীপঙ্কর ঘোষ আমাদের এই আয়োজনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্ট এবং এর সঙ্গে শেষ করছে হ্যাপেনিং আওয়ার। সবাই ভালো থাকবেন, নিরাপদে সুস্থ থাকবেন, এটি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ।